আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্ব বা সন্ধিপদী প্রাণী। তো আর্থ্রোপোডা কেন ইম্পর্টেন্ট? অন্য সকল পর্বের থেকে আর্থ্রোপোডাটা একটু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই যে আমাদের প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎ, এই প্রাণী জগতে যত প্রজাতির প্রাণী আছে তার মধ্যে সবথেকে বেশি প্রজাতির প্রাণী আছে আমাদের আর্থ্রোপোডা পর্বে। তো সেই জন্য সেই আর্থ্রোপোডা পর্বটা বলা যাবে যে এটা হচ্ছে বৃহত্তম পর্ব। প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, কারণ হচ্ছে এখানে সবচেয়ে বেশি প্রজাতির প্রাণী আছে বা কীটপতঙ্গ আছে। এগুলো কি কীটপতঙ্গ বা পতঙ্গ শ্রেণী বলা হয়। তো এখানে আমাদের যে আর্থ্রোপোডা পর্ব আছে, তো এখানে প্রজাতির সংখ্যা কত? আমার যদি প্রজাতির সংখ্যা এখন পর্যন্ত হিসাব অনুযায়ী প্রায় আমাদের 12,57,040টা প্রজাতি আছে। এটা কিন্তু অনেক একটা হিউজ অ্যামাউন্ট, তাই না? তো দেখো, এখন আমরা আর্থ্রোপোডা নিয়ে আলোচনা করব। এটা একটা চিত্র, এটা আমরা সবাই চিনি। এটা হচ্ছে একটা গ্রাস হপার বা কি বলা হয়, ঘাস ফড়িং বলা হয় এটাকে। তো যদিও এর চোখটা এইরকম না, এর চোখ হচ্ছে অন্য একটু কমপ্লেক্স পুঞ্জাক্ষী। তো এটা মজা করে আঁকাইছি। তো দেখো, আর্থ্রোপোডা শব্দটা আর্থ্রোপোডা শব্দটা আসছে থেকে, এটা একটা গ্রিক শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে আর্থ্রন। আর্থ্রন, যার অর্থ হচ্ছে সন্ধি। আর্থন অর্থ কি? আর্থন অর্থ হচ্ছে সন্ধি, বা এটাকে বলা হয় জয়েন্ট। মানে আমাদের যেমন হাতের জয়েন্ট আছে, তেমনি এদের দেখে এই তো দেখা যাচ্ছে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এগুলো হচ্ছে সন্ধি, মানে জয়েন্ট তৈরি করে। এদের দেহে অসংখ্য জয়েন্ট তৈরি হয়। তাছাড়াও এদের পুরা দেহেই কাইটিন নির্মিত এক ধরনের সুচার সন্ধি দ্বারা যুক্ত। তো যেহেতু এখানে সন্ধির পরিমাণটা বেশি, সেই জন্য এটার নামও হচ্ছে সন্ধিপতি। এবং আহ আর্থ্রোপড, আর্থ্র শব্দটা আসছে আর্থ্রন থেকে, আর পোডা শব্দটা আসছে পডস থেকে, গ্রিক শব্দ পডস থেকে এই পোডা শব্দটা আসছে, যার অর্থ হচ্ছে ফুট বা লেগ। ফুট, বা এটাকে বলা হয় পা। তাহলে এর যে পা আছে সেটা সন্ধিযুক্ত পা। যেহেতু এর পায়ে সন্ধি আছে, অসংখ্য সন্ধি আছে, তাই এটাকে বলা হয় আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী। ঠিক আছে? এই তো আমরা দেখতেই পাচ্ছি, লক্ষ্য করলাম যে এদের পায়ে অনেক সন্ধি আছে, তাই এদের নাম হচ্ছে আর্থ্রোপোডা। এবার আমরা এদের ভিত্তি দিয়ে বৈশিষ্ট্য বলবো। তো ভিত্তি আমরা জানি, 6টা ভিত্তি আমরা প্রতিবারই পড়েছি। এই 6টা ভিত্তি না আগের ভিত্তিগুলোর সাথেই সামঞ্জস্যপূর্ণ বা একই, সেম। যেমন ধরো, সংগঠন ক্রমমাত্রা, অঙ্গতন্ত্র মাত্রার গঠন, ভ্রূণস্তর, ত্রিভ্রূণস্তরীয় বা ত্রিস্তরী। তারপর আমাদের যে প্রতিসাম্যতা, দ্বিপার্শ্ব প্রতিসম, সিলোম, ইউসিলোমেট বা প্রকৃত সিলোম, কারণ কি এরা উন্নত, এবং হচ্ছে নটোকর্ড হচ্ছে নন কর্ডেড। তো যেটা আলাদা সেটা হচ্ছে এদের খণ্ডকায়ন। আমরা পড়েছি যে 2টা পর্বের প্রাণীতে খণ্ডকায়ন দেখা যায়, একটা অ্যানেলিডা আর একটা হচ্ছে আর্থ্রোপোডা। তো এরা আর্থ্রোপোডা। অ্যানেলিডাতে আমরা পড়েছি এদের সমখণ্ডকায়ন বা প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়, কিন্তু আর্থ্রোপোডাতে যে খণ্ডকায়নটা দেখা যায় সেটা হচ্ছে অসম খণ্ডকায়ন। অসম খণ্ডকায়ন বা অপ্রকৃত খণ্ডকায়ন বলা যায়। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে, আর্থ্রোপোডাতে ট্যাগমাটাইজেশন দেখা যায় বা অঞ্চলায়ন দেখা যায়। কি দেখা যায়? ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। এটা কি ভাই? এইটা কি? এটা হচ্ছে এই যে আমাদের ঘাসফড়িং মডেল চিত্র, এটার যদি আমি দেখি এদের খণ্ডকগুলো, এই একটা খণ্ডক, এই একটা খণ্ডক, এই একটা খণ্ডক, একবারে স্বাভাবিকভাবে কোনো কিছু না পড়লেও আমরা বুঝতে পারি এখানে 3টা খণ্ড আছে, তাই না? এবং খণ্ডগুলোর সাইজ কিন্তু এক একটা এক এক রকম। সামনে ছোট, মাঝখানে মিডিয়াম, আবার পিছনে হচ্ছে বড়। তো এটা কিন্তু সমখণ্ডকায়ন না, সেজন্য এটাকে বলেছি আমি অসমখণ্ডকায়ন। এবং এই যে খণ্ডগুলো আছে সেগুলো বিভিন্ন অঞ্চল তৈরি করে। কিভাবে অঞ্চল? এই যে এটা মাথা যেখানে আছে, আমাদের চোখ, মুখ, মুখপাঙ্গ এবং অ্যান্টেনা, সেটাকে বলে হচ্ছে মস্তক বা হেড। এটা একটা অঞ্চল। যেখানে বুক অঞ্চল, যেখানে আমাদের পাখা এবং হচ্ছে আমাদের পদ বা পা যুক্ত, সেটাকে আমরা বলবো বক্ষ অঞ্চল, যেটা বুকের অঞ্চল, বক্ষ বা থরাক্স। দেন হচ্ছে আমাদের হচ্ছে, এটা হচ্ছে উদর, যেটা হচ্ছে পেট অঞ্চল। উদর, যেখানে জননাঙ্গ অবস্থিত, শ্বসনতন্ত্র অবস্থিত, সেটা হচ্ছে আমাদের কি উদর বা অ্যাবডোমেন। তো এই 3টা অঞ্চলে বিভক্ত, সেই জন্য এদের যে খণ্ডকায়ন সেটা আবার কি তৈরি করে? অঞ্চলায়ন তৈরি করে বা ট্যাগমাটাইজেশন ঘটায়। তো এখানে একটা জিনিস মনে রাখবো, এদের কিন্তু অঞ্চলায়ন ঘটে, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন ঘটে।
ট্যাগমাটাইজেশন ঘটে, ঠিক আছে। সিলোমেট, নন্টোকর্ড এগুলো কিন্তু আমরা আগের পর্বের সাথে সেম, তাই না, ইকুয়াল। এবার আমরা এদের বৈশিষ্ট্য কিভাবে ইজিলি মনে রাখবো সেটা আমরা শিখব। তো দেখো, আমাদের কতগুলো সিস্টেম আছে, আমাদের দেহে কতগুলো সিস্টেম আছে। প্রথমে আমি যখন এর বৈশিষ্ট্যগুলো বলবো, তার প্রথমে আমি লক্ষ্য করব এর বাইরের অংশ, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি। এই যে এই চিত্রের মধ্যে বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব, তাহলে কি আমাদের কোনো পয়েন্টই বাদ যাবে না। আমরা অনেকেই বই এমনি এমনি মুখস্থ করতে থাকি, জাস্ট পড়ি পড়ি পড়ি, মুখস্থ করার চেষ্টা করি, গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এইভাবে মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু আদৌ ওইটা পরের দিন আবার ভুলে যায়, বা অনেক প্রেশারাইজ করে আমাদের মুখস্থ করতে হয়। আসলে এটার কারণ হচ্ছে আমরা না বুঝেই পড়ি, বা আমাদের সঠিক টেকনিক ফলো না করে পড়ি, যে জন্য আমাদের ওই পড়াটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হতে পারে না আমাদের ব্রেনে। তো এখন আমরা কিভাবে সঠিক কৌশলে পড়বো বা সহজে পড়বো, দীর্ঘদিন মনে রাখবো সেটা শিখবো। দেখো, এর যে বাইরের পার্টটা সেটা আগে পড়বো, দেন আমরা ভিতরের দিকে যাব। বাইরে পার্ট শেষ, ভিতরে যাব। ভিতরে কি? ভিতরে আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য কি? খাদ্য। তো খাবারের জন্য যে তন্ত্র বা সিস্টেম সেটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। হ্যাঁ, তো পৌষ্টিক তন্ত্র শুরু হয় মুখ থেকে। তো আমাদের মুখের ভিতরে যেগুলো আছে সেগুলো নিয়ে প্রথমে বর্ণনা দেব, তারপর আস্তে আস্তে ভিতরে পৌষ্টিক তন্ত্রে যাব। তাহলে পৌষ্টিক তন্ত্রে খাদ্য গ্রহণ হইলো, খাদ্য পরিপাক হবে, পরিপাকের পরে যে বর্জ্য তৈরি হবে সেটা রেচনের মাধ্যমে যাবে। তো তারপর আমরা রেচন তন্ত্র নিয়ে কথা বলবো। তারপর রেচন তন্ত্র এবং পৌষ্টিক তন্ত্র, সেটার মধ্যে কি আছে? আমাদের রক্ত সংবহন তন্ত্র, এটা তো খুবই ইম্পর্টেন্ট, আমাদের হার্ট যেটা আমাদের কন্ট্রোল করে। তো রক্ত সংবহন তন্ত্র পড়বো। তারপর রক্ত সংবহন তন্ত্রের সাথে সম্পর্কিত শ্বসন তন্ত্র, যেটা আমাদের শ্বাস প্রশ্বাস, তো শ্বাস প্রশ্বাস পড়বো। আর শেষে এদের যে জনন সেটা নিয়ে পড়বো। দেখো, এইভাবে যদি আমি পয়েন্ট করি তাহলে 6-7টা পয়েন্ট যেগুলো আমি লিখছি সেটা কিন্তু ইজিলি আমরা মনে রাখতে পারবো, এবং ভিত্তি থেকে কিন্তু ইজিলি 3টা বা 2টা পয়েন্ট হয়ে যাবে। তো দেখি, বেশি কথা না বলে শুরু করি। তো দেখো, প্রথমে চিত্রে যদি বাইরের দিক লক্ষ্য করি, এদের বাইরের যে দেহ সেটা হচ্ছে কাইটিন নামক নাইট্রোজেন যুক্ত কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, সেজন্য এটা শক্ত হয়। তো এদের যে দেহ সেটা বহিকঙ্কাল, যেটা আমাদের বাইরের যে কঙ্কাল শক্ত গঠন, সেটা হচ্ছে কাইটিন নির্মিত। একটা পয়েন্ট শেষ। তো এদের বহিকঙ্কাল হচ্ছে কাইটিন নির্মিত। এখন আমরা আসবো হচ্ছে ভিতরে। ভিতরে যাওয়ার আগে মুখে শেষ করব। এদের প্রথমে যে কি সুন্দর করে তাকায় আছে, তাই না? এদের মুখে কি আছে? এদের মুখে মুখপাঙ্গ আছে। এদের মুখে একটা এক জোড়া বা কখনো কখনো 2 জোড়াও অ্যান্টেনা থাকতে পারে। অ্যান্টেনা কি? অ্যান্টেনার মাধ্যমে সিগন্যাল, যে আমরা যেমন বাসার অ্যান্টেনা পড়েছি তেমনি এরা এর মাধ্যমে সংবেদ গ্রহণ করে, ঘ্রাণ গ্রহণ করে, ঠিক আছে। এবং এই যে এদের চোখ, চোখটা কিন্তু আসলে এইরকম না, এটা একটা সিম্পল চোখ আঁকিয়েছি মানুষের মতো, কিন্তু বাস্তবে হচ্ছে এদের চোখটা কমপ্লেক্স হয় বা জটিল গঠনের হয়। অসংখ্য চোখের একক দিয়ে বা আহ দিয়ে এদের চোখটা গঠিত হয়, সেটাকে আমরা বলি পুঞ্জাক্ষী। তো এক জোড়া পুঞ্জাক্ষী অথবা এক জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা নিয়ে গঠিত। তো 1 নম্বর পয়েন্ট দেখো, মস্তকে 1 জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা থাকবে এবং 1 জোড়া পুঞ্জাক্ষী থাকবে। আর এদের যে দেহ বহিকঙ্কাল সেটা হচ্ছে কাইটিন নির্মিত। তাহলে 2টা পয়েন্ট শেষ। তাহলে মনে রাখবো, বহিকঙ্কাল কাইটিন নির্মিত। কাইটিন কি? কাইটিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত কার্বোহাইড্রেট। কাইটিন কি? এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত কার্বোহাইড্রেট। তো ইজিলি আমরা বাইরে থেকে 2টা পয়েন্ট বলে ফেললাম। তো আমরা মুখে থেকে, মুখে খাবার গ্রহণ করবে। তো মুখের খাবার গ্রহণ করার জন্য এদের মুখপাঙ্গ আছে, আমাদের মতো কিন্তু দাঁত নেই। মুখে খাবার গ্রহণের জন্য মুখপাঙ্গ আছে। তো মুখপাঙ্গর বর্ণনা দেবো, এবং ভেতরের দিকে পৌষ্টিকতন্ত্র আছে যেটার মাধ্যমে হজম করবে। তো পৌষ্টিকতন্ত্রটা কেমন? এদের পৌষ্টিকতন্ত্র অবশ্যই সম্পূর্ণ হবে, কারণ কি, এরা তো উন্নত, এরা তো শাখা প্রশাখা যুক্ত হবে না। দেখো, এবার পৌষ্টিকতন্ত্র হচ্ছে সম্পূর্ণ মুখপাঙ্গ বিদ্যমান। মুখপাঙ্গের মাধ্যমে চাবাবে, ঘাস খাবে, যেহেতু এরা গ্রাস হপার বা অন্য পতঙ্গগুলো, তো খাবে, খাওয়ার মাধ্যমে পৌষ্টিকতন্ত্রে যাবে, যেটা সম্পূর্ণ। এবার পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে আমার খাবার গেল, সেটা রেচনের প্রয়োজন হবে। তো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এদের রেচনাঙ্গ, সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এদের রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা নামক এক ধরনের বিশেষ রেচনাঙ্গ থাকে। কি থাকে? রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, যেটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের ম্যালপিজিয়ান নালিকা বা ম্যালপিজিয়ান টিউব। তারপর দেখো,
মালপিজিয়ান নালিকা ছাড়াও এদের কতগুলো আরো রেচনাঙ্গ আছে, যেমন আমাদের কিডনি হচ্ছে প্রধান রেচনাঙ্গ, তাছাড়া আমাদের ত্বকের মাধ্যমে রেচন হয়, আমাদের চোখের পানিও রেচনাঙ্গ হিসেবে কাজ করে। এইভাবে বিভিন্ন রেচনাঙ্গ আছে। তো তেমনি এদেরও এই যে অ্যান্টেনা আছে, অ্যান্টেনা দিয়েও রেচন হয়। আবার ধরো যে আমাদের যে এদের মুখপাঙ্গ আছে, সেটার মধ্যে কক্সা নামক এক ধরনের পার্ট থাকে। কক্সা, সরি, মুখপাঙ্গে না, আমাদের পায়ে কক্সা নামক একটা পার্ট থাকে, এইটা দিয়েও রেচন হয়। তো এখানে কক্সাল, তো এখান থেকে আসছে কক্সাল, অ্যান্টেনাল, অ্যান্টেনা থেকে আসছে, অ্যান্টেনার মাধ্যমে যেহেতু রচনা হচ্ছে। এবং ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি কিসের অংশ? ম্যাক্সিলারি হচ্ছে মুখপাঙ্গের অংশ। এটা আমরা পরবর্তীতে যখন ঘাসফড়িং করবো তখন জানবো। তাহলে এখানে আছে এই যে পায়ের এখানে আছে কক্সা, কক্সা থেকে রেচন হলো কক্সাল। যদি হয় অ্যান্টেনা দিয়ে রেচন তাহলে বলবো অ্যান্টেনাল, এবং যদি মুখপাঙ্গ দেওয়া হয় তাহলে সেটা বলবো ম্যাক্সিলারি। তো এখন দেখো একটা ইম্পর্টেন্ট, ম্যাক্সিলারি যে রেচনাঙ্গ আছে সেটার আরেক নাম হচ্ছে সবুজ গ্রন্থি। কি গ্রন্থি? সবুজ গ্রন্থি। তো কোশ্চেনে মাঝে মাঝে আছে যে সবুজ গ্রন্থি কোন রেচনাঙ্গের নাম? তো অপশনে দেওয়া থাকবে কক্সাল, অ্যান্টেনাল না ম্যাক্সিলারি, তো বলে দেবো ম্যাক্সিলারি। তো মনে রাখবো কিভাবে ভাই? মনে রাখবো মাস দিয়ে, মাস, মান্থ, মান্থ আছে না, মান্থের বাংলা হচ্ছে মাস। তো মাসের মাতে হচ্ছে ম্যাক্সিলারি, সাথে সবুজ গ্রন্থি। ঠিক আছে, আমরা চাইলে লিখে রাখতে পারি বা মনে রাখবো। দেন আসো আমাদের রেচনাঙ্গ শেষ। এবার আমরা যাব হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, তারপর যাব শ্বসনতন্ত্রে। তো এদের যে রক্ত সংবহন তন্ত্র, তো এটা হচ্ছে বদ্ধ নয়। এদের রক্তনালীর মাধ্যমে সম্পূর্ণ রক্ত পরিবাহিত হয় না। এদের রক্ত কখনো কখনো দেহের যে গহ্বর আছে, সাইনাস, সেটার মধ্যে যায়। তাহলে সাইনাস যেটা হচ্ছে গহ্বর, সিল এবং রক্ত মিক্সচার হচ্ছে, মানে একটা আরেকটার সাথে মিক্স হচ্ছে। তো এই জন্য এটাকে রক্ত, হিম, হিম মানে রক্ত, এবং সিল মানে গহ্বর, হিমোসিল বলা হয়। এবং যেহেতু মিক্সচার হচ্ছে তাই এটাকে মিক্সোসিলও বলা হয়। তো দেখো রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত বা উন্মুক্ত, যেটাকে বলা হয় ওপেন সার্কুলেটরি সিস্টেম থাকে, যেটা মুক্ত হচ্ছে। এবং এইটা কিন্তু হৃদযন্ত্র, ধমনী এবং হিমোসিল দিয়ে গঠিত। আমরা পড়েছি হিমোসিল মানে কি? হিমোসিল, হিম মানে হচ্ছে রক্ত বা ব্লাড, এবং সিল মানে হচ্ছে গহ্বর। এই হিমোসিলের আরেক নাম হচ্ছে মিক্সোসিল। কি সিল? মিক্সোসিল। মনে জানা থাকে বা লিখে নিতে পারো। তো আমরা আবার পড়ি রক্ত সংবন্ধন। এদের রক্ত সংবন্ধন, রক্ত সাইনাসের মধ্যে ছড়িয়ে যায়, রক্ত সম্পূর্ণ বদ্ধ নয়, তাই এটা মুক্ত রক্ত সংবন্ধন। এবং এটা তিনটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে আমাদের হৃদযন্ত্র, নট হৃদপিণ্ড, তারপর হচ্ছে ধমনী, এবং হচ্ছে কি মিক্সোসিল বা হিমোসিল। ঠিক আছে, এবার দেখো হিমোসিল ওই গহ্বরটাকে বোঝাচ্ছে যেটার মধ্যে রক্ত ছড়িয়ে যাচ্ছে। এবার আমরা শ্বসনতন্ত্রে যাব। তো শ্বসনতন্ত্র, প্রধান শ্বসনতন্ত্র এদের হচ্ছে আমাদের দেহতল। এরা দেহতলের মাধ্যমে সাধারণত শ্বসন কাজ সম্পন্ন করে। দেহের মধ্যে কিছু টিম্পেনিক পর্দা থাকে, এগুলোর মাধ্যমে করে শ্বসন, ট্রাকিয়া থাকে। তো দেখো এই যে এছাড়া এদের থাকে ট্রাকিয়া, ট্রাকিয়া থাকে, যেটা মানুষেরও থাকে, মানুষের সাথে যদি রিলেট করি ট্রাকিয়া থাকে। তারপর মাছের কি থাকে? ফুলকা থাকে। তো এদেরও ফুলকা থাকে। এইবার দুইটা ওয়ার্ড শিখবো, বুক গিল এবং বুক লাং। বুক গিল, বুক লাং। গিল মানে হচ্ছে ফুলকা, গিল মানে কি? ফুলকা। লাং মানে হচ্ছে আমাদের ফুসফুস। ঠিক আছে, তো দেখো আমরা মনে রাখবো কিভাবে, যে ট্রাকে এবং ফুলকা এটার সাথে আমরা ইউজ টু, বাট যে বুক গিল এবং বুকলাং আছে সেটা আমরা নতুন শুনতেছি। তো বুক গিল, গিল মানে হচ্ছে আমাদের কি ফুলকা, এবং লাং মানে হচ্ছে ফুসফুস। তো বুক যুক্ত, বুক গিল, বুক লাং, এটার মাধ্যমে শ্বসনতন্ত্র মনে রাখবো। তারপর যদি বলি যে এদের পরিস্ফুটন, পরিস্ফুটনটা হচ্ছে এদের রূপান্তর ঘটে, মানে হচ্ছে এদের রূপান্তর ঘটে বা হচ্ছে মেটামরফোসিস ঘটে। মানে এদের দেহে ছোট থেকে বড় হয় পরিবর্তনের মাধ্যমে, দেহ মোচনের মাধ্যমে, দেহের যে আবরণ আছে সেটা মোচনের মাধ্যমে, সেটাকে বলা হয় রূপান্তর বা মেটামরফোসিস। তো এই যে আর্থ্রোপোডা, এর মধ্যে যে রূপান্তরটা আছে সেটা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সম্পূর্ণ আর একটা হচ্ছে অসম্পূর্ণ। সম্পূর্ণ কিভাবে? যে ধরো রাতে বাচ্চা ছিল, রাতে বাচ্চা ছিল, সকালে উঠে সে কি হয়ে গেল? একদম বড় হয়ে গেল বা অন্যরকম হয়ে গেল, মানে একদম দেহ গঠন আকৃতিতে আলাদা হয়ে গেল, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে রূপান্তরিত হলো। মানে আগে দেখেছি একরকম, এখন দেখছি অন্যরকম, সেটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। আর অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে যেটা ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে রূপান্তরটা হবে।
মানে ঠিক আগের অবস্থা এবং বর্তমান অবস্থার মধ্যে পার্থক্য করা যাবে না। বিশেষ করে ঘাস ফড়িং এর কিন্তু অসম্পূর্ণ রূপান্তর হয়, ঠিক আছে, বা এটাকে বলা হয় হেমি মেটাবলিজম, তাই তো মনে হয়। এটাকে কি বলা হয়? হেমি মেটাবোলাস বলা হয়, যে অসম্পূর্ণ রূপান্তর। এবং আমরা দেখেছি তেলাপোকার ক্ষেত্রে বিশেষ করে দেখেছি যে তেলাপোকা প্রথমে যে বাচ্চা অবস্থা থাকে, তাই না, বাচ্চা তেলাপোকা এবং বড় তেলাপোকার মধ্যে পার্থক্য তেমন বোঝা যায় না। বাইরে থেকে ছোট বড় জাস্ট সাইজের পার্থক্য বোঝা যায়, হয়তো ওদের কার্যক্ষমতা আলাদা হয়, জননাঙ্গ এভাবে তো দেখা যায় না, তো দেখতে সেম হয়। তো এইটাকেই বলবো অসম্পূর্ণ রূপান্তর বা হেমি মেটাবোলাস। এবার দেখো এদের যে জীবনচক্র, সেম জিনিস পরিস্ফুটনের মতো জীবনচক্রে এদের লার্ভা দশা থাকে, ছোট অবস্থায় লার্ভা থাকে, দেন হচ্ছে সেখান থেকে নিম্ফ দশা হয়, দশার নাম হচ্ছে নিম্ফ। এই দশার আরেক নাম হচ্ছে পিউপা। তাহলে লার্ভা, পিউপা বা নিম্ফ, তো লার্ভা দশা এবং হচ্ছে পিউপা বা নিম্ফ দশা দেখা যায়। তো এবার আসো, আমরা কয়টা পয়েন্ট পড়লাম? 7টা পয়েন্ট পড়লাম, এবং ভিত্তি থেকে অনেকগুলো পয়েন্ট বলা যাবে। তো আমরা আরেকবার রিক্যাপ করব যে আমরা কি কি পড়লাম। তো প্রথমে আমি বলবো কিভাবে বলবো, হচ্ছে চিত্রটা লক্ষ্য করব, মনে মনে চিত্রটা ভাববো, এবং বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করব। তো বাইরের দিকে এদের দেহ কাইটিন নির্মিত শক্ত আবরণে আবৃত, তাই না? যে আমরা পড়েছি বহিঃকঙ্কাল যেটা আছে, বাইরের কঙ্কাল, সেটা হচ্ছে কাইটিন নির্মিত। এবং 2 নম্বর পয়েন্ট কি, এদের যে মুখের দিক তাকালে কি বোঝা যাচ্ছে? এক জোড়া অথবা 2 জোড়া অ্যান্টেনা এবং এক জোড়া কি আছে, পুঞ্জাক্ষী আছে। 2টা পয়েন্ট শেষ। এবার আমরা পৌষ্টিকতন্ত্রে যাব, যেহেতু মুখ দিয়ে আমরা খাবার খাবো। পৌষ্টিকতন্ত্র কেমন? সম্পূর্ণ। এবং পৌষ্টিকতন্ত্র খাবার চিবানোর জন্য আমাদের মুখপাঙ্গ আছে। তারপর পৌষ্টিকতন্ত্রের পরে যাব রেচনতন্ত্র। এদের প্রধান রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকার সাথে আরো 3টা রেচনাঙ্গ আছে, একটা হচ্ছে কক্সাল, অ্যান্টেনাল এবং কি ম্যাক্সিলারি। কক্সাল থাকে পায়ে, অ্যান্টেনাল অ্যান্টেনাতে, এবং হচ্ছে ম্যাক্সিলারি থাকে মুখপাঙ্গে। ম্যাক্সিলারির আরেক নাম কি? সবুজ গ্রন্থি। মনে রাখবো কিভাবে? মাস বা মান দিয়ে মনে রাখবো, মাতে ম্যাক্সিলারি, শতে সবুজ গ্রন্থি। তো রেচন অঙ্গ শেষ। এবার আসবে হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। এদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত বা ওপেন বা উন্মুক্ত বলা হয়, ঠিক আছে। এবং রক্ত সংবহনতন্ত্রে কি আছে? আমাদের হৃদযন্ত্র, একটা পাম্প করার জন্য হৃদযন্ত্র আছে, নট হৃৎপিণ্ড, হৃদযন্ত্র। তারপর আছে আমাদের ধমনী এবং হিমোসিল বা মিক্সোসিল নামক এক ধরনের রক্তপূর্ণ গহ্বর। তারপর এবার রক্ত সংবহনতন্ত্র শেষ, তারপর আসবে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র মেইনলি দেহতলের মাধ্যমে শ্বসন হয়। তাছাড়া আছে আমাদের মানুষের মতো কি ট্রাকিয়া, মাছের মতো ফুলকা, এবং বুক, গিল মানে ফুলকা, বুক, লাং, মানুষ, মাছ এরকম মিক্সড করে পড়বো। তারপর শ্বসনতন্ত্র শেষ। এবার পরিস্ফুটন। এদের পরিস্ফুটনে কি দেখা যায়? রূপান্তর দেখা যায় বা মেটামরফোসিস দেখা যায়, তাই না? 2 প্রকার, সম্পূর্ণ অসম্পূর্ণ, পরে পড়বো। তারপর আমাদের রূপান্তরের পর লার্ভা দশা এবং হচ্ছে আমাদের পিউপা বা নিম দশা এদের জীবনচক্রে দেখা যায়। এই হচ্ছে, দেখো কত ইজিলি, এই হচ্ছে আমাদের আর্থ্রোপোডার বা সন্ধিপদী প্রাণীর বৈশিষ্ট্য বলা হয়ে গেল, কত ইজিলি, তাই না? তো এইভাবে যদি আমরা রিলেট করে পড়ি, আমাদের ইজিলি মনে রাখা যাবে। এবার আমরা জানবো হচ্ছে এদের কয়েকটা উদাহরণ, যেগুলো ইম্পর্টেন্ট। মেইনলি অন্য সকল পর্ব থেকে এই পর্বের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, আবার এই পর্বের উদাহরণগুলো ইন্টারেস্টিং এবং মনে রাখা সহজ। কিভাবে বলবো? দেখো, ডেঙ্গুবাহী মশকি, এটার সাথে আমরা সবাই ইউজ টু, তাই না? আমরা সবাই পরিচিত, এবং এটার নামটাও মনে রাখা সহজ। যেমন এডিস মশা তো আমরা পড়েছি যে ডেঙ্গু রোগ বহন করে, এডিস অ্যাজিপ্টি, এটা হচ্ছে ডেঙ্গুবাহী মশকি, এডিস অ্যাজিপ্টি। তারপর গৃহমাছি, যেটা ঘরের মধ্যে মাছি, যেটা সেটা হচ্ছে গৃহমাছি, সেটার নাম হচ্ছে মুস্কা ডোমেস্টিকা। কিভাবে মনে রাখবো? দেখো, ডোমেস্টিক অ্যানিমেল কোথায় থাকে? আমাদের গৃহপালিত যেটা পশু, সেটাকে আমরা বলি ডোমেস্টিক অ্যানিমালস। তেমনি গৃহর মাছি, সেটা হচ্ছে মুস্কা ডোমেস্টিকা, ঠিক আছে। তারপরে দেখো মৌমাছি যদি বলি, মৌমাছি হচ্ছে অ্যাপিস মেলিফেরা, এটা হচ্ছে একটা জাতের মৌমাছি। এছাড়া আছে অ্যাপিস ইন্ডিকা, আছে, আমরা 9-10-এ পড়েছি, তাই না? অ্যাপিস মেলিফেরা। তো তারপর আছে প্রথম থেকে যদি দেখি শতপদী, এটা বেশি ইম্পর্টেন্ট, শতপদী, যেটা হচ্ছে স্কলোপেন্ড্রা লেইটা, স্কলোপেন্ড্রা লেইটা, স্কলোপেন্ড্রা লেইটা। তারপরে দেখো বড় চিংড়ি, এটা তো আমরা সব সময় খাই, তো মনে রাখাটা ভালো, যখন চিংড়ি মাছ খাবো তখন বলবো যে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাক্রোব্রাকিউম রোজেনবার্গি, ম্যাক্রোব্রাকিউম রোজেনবার্গি। দেখো, বড় চিংড়ি না, এটা হচ্ছে মিঠা পানির বড় চিংড়ি। তো বড় মানে কি? ম্যাক্রো, নট মাইক্রো, ইটস কল্ড ম্যাক্রো। তো দেখো, ম্যাক্রো কিন্তু আছে, তাই না? ম্যাক্রো
ব্রাকিয়াম, এটা তো মনে রাখা যাবে, ম্যাক্রোব্রাকিয়াম রোজেনবার্গি। হ্যাঁ, তারপর আমাদের আছে রাজকাঁকড়া। রাজকাঁকড়াটা কি? রাজকাঁকড়া এক ধরনের বিশেষ কাঁকড়া, দেখতে স্টিংরের মতো। তো রাজকাঁকড়া হচ্ছে ট্যাকিপ্লিউস ট্রাইডেন্টাটুস। এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তাও মনে রাখা ভালো। তো ট্যাকিপ্লিউস ট্রাইডেন্টাটুস, এই হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বের উদাহরণ, কতগুলো পতঙ্গের উদাহরণ। তো এইটা হচ্ছে আমাদের পতঙ্গ পর্ব বলা যায়। আমরা যে সকল পতঙ্গগুলো দেখি সবই কিন্তু কি আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। তো এই জন্য দেখো কত প্রজাতির পতঙ্গ আছে চারপাশে, এবং এই যে পতঙ্গগুলো এগুলো কিন্তু আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে আমাদের প্রজাপতি, কত হাজার প্রজাতির প্রজাপতি যে ধ্বংস হয়ে গেছে আমাদের নিজেদের ক্রিয়াকর্মের ফলে। এই যে আমাদের টাওয়ার, বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক, যেগুলো ছাড়া আমরা চলতে পারি না, বা ব্যাপক হারে বিস্তৃতি পাচ্ছেন, এগুলোর মাধ্যমে আমাদের মৌমাছির কার্যক্ষমতা কমে যাচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে তারা ঠিকমতো পরাগায়ন করতে পারতেছে না, এবং আমাদের বাস্তুসংস্থানে ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তো এই ছিল আমাদের আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য নিয়ে ক্লাস। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন, এবং যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।